সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। একাদশ শ্রেণীর পরবর্তী সুশাসন বিষয়ের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। আজকে আমাদের পরবর্তী সুশাসন বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন। আজকে আমরা সুশাসন নিয়ে আলোচনা করব। সুশাসন কি, কেন প্রশাসনের সুশাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, সরকার কেন সুশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা দেখি। সুশাসন সুশাসন একটি ইংরেজি শব্দ। এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গভর্নেন্স শব্দটি একটি বহুমাত্রিক ধারণা, যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থা, শাসনের ব্যবস্থা হিসেবেও দেখা হয়ে থাকে। গভর্নেন্স বা শাসন ব্যবস্থার সাথে সুপ্রত্যয় যোগ করে মূলত সুশাসন শব্দটি প্রকাশ করা হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। আবার বলছি, এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। তবে সুশাসনকে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করা সম্ভব নয়, কেননা সুশাসনের ধারণাটি হলো বহুমাত্রিক। বিভিন্ন তাত্ত্বিক, আন্তর্জাতিক সংস্থা বা দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা প্রদান বা ব্যাখ্যা প্রদান করেছেন। সুশাসন ধারণা হিসেবে মূলত ব্যাখ্যা করেছেন বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। 1889 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন বা গুড গভর্নেন্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখি সুশাসন বলতে কি বুঝি। সুশাসন, গুড গভর্নেন্স। আমরা সরকারি ব্যবস্থায়, শাসন ব্যবস্থাকে আমরা দেখেছি। সুশাসন কি? যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, আমরা এখানে একটা সুশাসনের একটা চিত্র এঁকেছি। আমরা এখানে দিয়েছি সুশাসন। সুশাসনের সংজ্ঞা আমরা বলতে পারছি যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা বা দায়বদ্ধতা, জনগণের অংশগ্রহণ, স্বাধীন প্রচার মাধ্যম, দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন, সমতা নিশ্চিতকরণ, গ্রহণযোগ্যতা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, কল্যাণমূলক এবং বিচার বিভাগের স্বাধীনতা। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় এই সমস্ত উপাদানগুলো বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো সুশাসন। কারণ এই প্রত্যয়গুলো বাদ দিয়ে কখনো শাসনকে সুশাসন বলা যায় না। বর্তমান যুগে শাসনের বড় আবার পরিচিত হচ্ছে সুশাসনের। আগে আমরা সুশাসনের সাথে তেমন পরিচিত ছিলাম না। আবার 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম এই তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। সেই থেকে আমরা সুশাসনের প্রতি ইঙ্গিতটি লক্ষ্য করছি। আজকে আমাদের প্রশাসনের যে কোনো একটা প্রশাসনে যদি আমরা এই তথ্যগুলো দেখতে পাই, তবে আমরা বলতে পারবো সেই শাসন ব্যবস্থা হবে সুশাসন ব্যবস্থা। তো আমরা দেখি সুশাসনের তথ্যগুলো কি। যেমন স্বচ্ছতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা, বাধাহীন কোনো জিনিসের অর্থাৎ কোনো শব্দের দ্বিত্বমূলক অর্থ না থাকাকে আমরা কি বলি? স্বচ্ছতা বলি। অর্থাৎ প্রশাসন পরিচালনা করতে গিয়ে এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে কোনো ধরনের বাধা থাকতে পারবে না। জনগণের কাছে সবকিছু স্বচ্ছ হইতে হবে, তবে আমরা সেই শাসনকে আমরা বলবো সুশাসন। আবার জবাবদিহিতা বা দায়বদ্ধতা। এখন শাসন ব্যবস্থায় যদি জবাবদিহিতা না থাকে, দায়বদ্ধতা না থাকে, তবে সেই শাসনকে আমরা কখনো সুশাসন বলতে পারি না। সেখানে স্বেচ্ছাচারিতা সৃষ্টি হতে পারে। সেজন্য প্রশাসন পরিচালনা করতে গিয়ে যে কোনো কাজে তাকে জবাবদিহি করতে হবে, তাকে দায়বদ্ধ থাকতে হবে। সবকিছু তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। অংশগ্রহণ, যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে সেই শাসনকে আমরা বলি সুশাসন। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে মূলত শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। স্বাধীন প্রচার মাধ্যম। আর বর্তমানে প্রচার মাধ্যমগুলো জনগণের মুখপাত্র বলা হয়, কারণ প্রচার মাধ্যমে জনগণের সরকারের সাথে জনগণের সম্পর্ক, সরকারের ভুল ত্রুটি এবং দেশে দুর্নীতি, দেশে প্রশাসন এবং সরকারের সফলতা ব্যর্থতা সবগুলো প্রচার মাধ্যম আমাদেরকে সামনে উপস্থাপন করে থাকে। সেই জন্য যে শাসন ব্যবস্থায় স্বাধীন প্রচার মাধ্যম বিদ্যমান রয়েছে সেই শাসন ব্যবস্থাকে আমরা বলবো সুশাসন। আর দুর্নীতিমুক্ত প্রশাসন, মূলত দুর্নীতি হচ্ছে, নীতিহীনতাই হচ্ছে দুর্নীতি। আজকে দুর্নীতির কারণে পৃথিবীতে অনেক দেশ আজকে তাদের সঠিক উন্নয়ন করতে পারছে না। আমাদের প্রশাসনে যে দুর্নীতি নাই তা না, তবে বর্তমান সরকার
দুর্নীতিকে অনেকটা নির্মূল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাহলে দুর্নীতি হবে নীতিহীনতায়। যে শাসন ব্যবস্থায় দুর্নীতি থাকবে সেই শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলতে পারবো না। সেই জন্য সুশাসন হতে হলে তাকে অবশ্যই দুর্নীতি মুক্ত হতে হবে। আইনের শাসন, আইন অনুযায়ী শাসন, রুলস অফ ল। যে শাসন ব্যবস্থায় দেশের প্রচলিত আইন সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে এবং তাকে আমরা বলবো আইনের শাসন। আইনের শাসন যেখানে রয়েছে সেখানে জনগণের স্বাধীনতা রয়েছে। জনগণ তাদের অধিকার কর্তব্যগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারে। সেই জন্য যে শাসন ব্যবস্থায় আইনের শাসন থাকবে সেই শাসন ব্যবস্থাকে আমরা বলবো সুশাসন। জনবান্ধব প্রশাসন, আর যে সরকার যে প্রশাসন রাষ্ট্র পরিচালনা করুক না কেন তাদেরকে অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। জনগণের মতামতকে তাদের গ্রহণযোগ্যতায় আনতে হবে। যে শাসন ব্যবস্থা জনগণের জনবান্ধব জনমতামতের উপর প্রতিষ্ঠিত সেই শাসন ব্যবস্থাকে আমরা বলবো সুশাসন ব্যবস্থা। সমতা, একটা দেশের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, ধনী গরিব নির্বিশেষে সকলে বসবাস করে, সকলের সাথে সমান ইকুয়াল, সবাইকে কি করতে হবে, সমান মনে করতে হবে। একজনকে বড় লোকদেরকে একটু বেশি মর্যাদা দেওয়া হবে, গরিবদেরকে একটু কম মর্যাদা দেওয়া হবে, এটা কখনো করা যাবে না। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় ধনী গরিব নির্বিশেষে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয় সেই শাসন ব্যবস্থা হবে সুশাসন ব্যবস্থা। আবার গ্রহণযোগ্যতা, আবার কোন সরকার কোন প্রশাসনকে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। তাই যদি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তখন সেই শাসন ব্যবস্থাকে আমরা কখনো সুশাসন বলতে পারবো না। সেজন্য প্রশাসনকে জনগণের ইচ্ছার প্রতিফলন দেখিয়ে তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে, তবে তাকে আমরা বলতে পারবো সুশাসন ব্যবস্থা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যে সরকার ব্যবস্থায় সরকারের যে ত্রিবিধ বিভাগ রয়েছে, তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই তিন বিভাগকে যদি তাদের কোনো ক্ষমতাকে আলাদা আলাদাভাবে যদি ন্যস্ত করা হয় তখন সেই দেশের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী আইন বিভাগ আইনের কাজ করবে, আইন তৈরি করবে, আইন সংশোধন করবে, আইন বাতিল করবে। আর শাসন বিভাগ আইন বিভাগের তৈরিকৃত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। আর বিচার বিভাগ অপরাধীদের দেশের আইন অনুযায়ী অপরাধীদের বিচারের ব্যবস্থা করবে, অপরাধীদের শাস্তির বিধান করবে এবং নিরপরাধ ব্যক্তিদেরকে মুক্ত করে দেবে। এই যদি কোন শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হয় তবে আমরা অবশ্যই সেই শাসন ব্যবস্থাকে বলতে পারবো সুশাসন ব্যবস্থা। এবং কল্যাণমূলক, অবশ্যই সরকারকে প্রশাসনকে জনকল্যাণমূলক হতে হবে, এমন এমন কাজ করতে হবে যে কাজের মধ্যে জনকল্যাণ নিশ্চিত হয়। জনগণের কল্যাণ বাদ দিয়ে শুধু ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ সংরক্ষণ করে যে শাসন ব্যবস্থা হবে সেই শাসন ব্যবস্থা কখনো সুশাসন হতে পারে না। সেই জন্য সরকার তার প্রশাসনকে মাঠ পর্যায়ে প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যদি যেন তাদের সমস্ত কাজকর্মগুলো জনবান্ধব হয়, জনকল্যাণমূলক হয়, তবে জনগণ সুশাসন ব্যবস্থার সুফল ভোগ করতে পারবে। এবং বিচার বিভাগের স্বাধীনতা, আর আমাদের দেশে বিচার বিভাগ যদি কোনো দেশের বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, বিচার বিভাগ যদি প্রশাসন দ্বারা কলুষিত হয়ে যায় তবে সেই শাসন ব্যবস্থা কখনো সুশাসন হতে পারে না। সেই জন্য বিচার বিভাগকে অন্যান্য সরকারের যে দুটি বিভাগ রয়েছে অন্যান্য দুটি আলাদা আইন বিভাগ শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে তাদের নীতি অনুযায়ী তাদেরকে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং বিচার কাজে সম্পাদন করতে গিয়ে সরকারের প্রভাব মুক্ত থেকে স্বাধীন নিরপেক্ষভাবে তাদের যদি বিচার করার ক্ষমতা প্রয়োগ করতে পারে তবে আমরা তাকে বলবো বিচার বিভাগের স্বাধীনতা। এই সমস্ত প্রত্যয়গুলো যদি কোনো শাসন ব্যবস্থায় আমরা পরিলক্ষিত হই তখন সেই শাসন ব্যবস্থাকে আমরা বলবো সুশাসন ব্যবস্থা। আজকে পশ্চিমা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অনেক দেশগুলোকে আমরা গিয়ে দেখি তাদের দেশে এই ধরনের এই প্রত্যয়গুলো যথাযথভাবে প্রয়োগ হয় বিধায় আজকে সেখানে সুশাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করি, জনগণ সেখানে তাদের অধিকার কর্তব্যগুলো সঠিকভাবে পেয়ে থাকে। আমাদের দেশেও আস্তে আস্তে সরকার সুশাসন ব্যবস্থা কায়েম করার জন্য খুব বেশি প্রচেষ্টা চালাচ্ছে, আমরা সেগুলো লক্ষ্য করতেছি যাতে করে বর্তমানে মানুষেরা তাদের সুশাসনের সুফল বয়ে আনতে পারে। এবার দেখি সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় কি, সুশাসন কেন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না, কি কারণে সুশাসনগুলো আমরা সুফল বয়ে আনতে পারছি না। এক নম্বর হচ্ছে যে দুর্নীতি।
একটা দেশের সুশাসনের বিপরীত প্রত্যয় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি, পুরো প্রশাসনে যদি দুর্নীতি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে সুশাসন ব্যবস্থা কায়েম করা যাচ্ছে না। দুর্নীতি কাকে বলে? আমরা আগে বলেছি, নীতিহীনতাই হচ্ছে দুর্নীতি। সরকারের যে কোনো ধরনের সুযোগ সুবিধা, ক্ষমতা অপব্যবহার করার নামই হচ্ছে দুর্নীতি। তাই সুশাসন ব্যবস্থা কায়েম করতে হলে দুর্নীতিকে অবশ্যই মুক্ত করতে হবে। বাক স্বাধীনতার কাছ থেকে, যে শাসন ব্যবস্থায় বাক স্বাধীনতা থাকে না, মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না, সেই শাসন ব্যবস্থা কখনো সুশাসন ব্যবস্থা হতে পারে না। সেই জন্য সুশাসন ব্যবস্থা কায়েম করতে হলে মানুষের বাক স্বাধীনতাকে অবশ্যই কার্যকর করতে হবে। মানুষের কথা বলার জন্য মানুষকে অধিকার দিতে হবে। তবে এই প্রত্যয় যদি আমরা বাক স্বাধীনতা কায়েম করতে পারি, তবে সেই শাসন ব্যবস্থা হবে সুশাসন ব্যবস্থা। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। অনেক উন্নয়নশীল দেশে, আমাদের মতো অনেক উন্নয়নশীল দেশে দেখা যায় রাজনীতি স্থিতিশীল নয়। এখানে এখানে দেখা যায় বহুদলীয় রাজনীতি বিদ্যমান থাকার কারণে ভিন্ন ভিন্ন মতামতের উৎপত্তি হয়েছে, যে কারণে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ দেখা যায়। দেখি, যদিও বর্তমানে আমরা অনেকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছি, সেই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার অভাবও একটা সুশাসনের বড়ই পরিপন্থী। সরকারের জবাবদিহিতার অভাব। যে শাসন ব্যবস্থায় সরকার জবাবদিহি করে না, স্বেচ্ছাচারীভাবে সরকার ক্ষমতা প্রয়োগ করে, যদি এভাবে প্রয়োগ করে স্বেচ্ছাচারী হয়ে যায়, তখন সেখানে আমরা সুশাসন বলতে পারবো না। সেই জন্য সুশাসনের আরেকটা বড় অন্তরায় হচ্ছে যে সরকারের জবাবদিহিতার অভাব, আমলাদের জবাবদিহিতার অভাব। আর আমরা দেখি উন্নয়নশীল রাষ্ট্রে আমলারা জনগণের মাস্টার হয়ে যায়। তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তাদেরকে নিয়োগ করা হয়েছে জনকল্যাণের জন্য, জনসেবা করার জন্য। কিন্তু অনেক আমলা তারা নিজেদেরকে মনে করে জনগণের মাস্টার, অর্থাৎ পাবলিক মাস্টার। তারা নিজেদেরকে আলাদা জাতি হিসেবে জাহির করে। এই ধরনের যদি আমলাতন্ত্র, যদি সরকারি কর্মচারীরা যদি জনগণের সেবক না হয়ে জনগণের শাসক হয়ে যান, তাহলে সেই শাসন ব্যবস্থা কখনো সুশাসন হতে পারবে না। আমলাদেরকে অবশ্যই জনবান্ধব হতে হবে, জনসভায় তাদেরকে মনোনিবেশ করতে হবে। তারপর হচ্ছে যে আইনের শাসনের অভাব। অনেক সময় দেখা যায় দেশে প্রচলিত আইন রয়েছে, কিন্তু সেই অনুযায়ী প্রশাসন পরিচালিত হয় না। জনগণ তাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে মেটাতে পারে না। আজকে জনগণ যদি কোনো সরকারি সুযোগ সুবিধার জন্য কোনো অফিস যায়, তখন দেখা যায় জনগণ সঠিকভাবে তাদের সেবাগুলো পায় না। এইভাবে যদি আইনের শাসন সঠিকভাবে জনগণ না পায়, সেই শাসন ব্যবস্থাকে কখনো সুশাসন বলা যাবে না। তারপর হচ্ছে যে সরকারের অদক্ষতা। মাঝে মধ্যে দেখা যায় সরকারও মাঝে মধ্যে অদক্ষতার পরিচয় দেয়, যে কারণে জনগণ সুশাসন থেকে বঞ্চিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব কিভাবে একটা রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই যে এখানে একটা সার্কেলের মধ্যে যে পথগুলো দেখা যাচ্ছে, এগুলো যদি সঠিকভাবে আমরা যদি কোনো প্রশাসনে প্রয়োগ করতে পারি, তবেই সেখানে অবশ্যই সুশাসন কায়েম হতে বাধ্য। না হয় কখনো সুশাসন কায়েম করা যাবে না। আবার সুশাসন শুধু কি সরকারই পালন করবে? আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের ছাত্রছাত্রীদের কোনো করণীয় নেই। সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই ছাত্রছাত্রী এবং নাগরিকদের কিছু কর্তব্য রয়েছে। যেমন আগে আমি চিন্তা করব সরকার থেকে সুশাসন পাওয়ার আগে আমি চিন্তা করব যে আমি নিজে দেশের আইন মানি কিনা, আমার মধ্যে সুশাসন আছে কিনা, আমি নিজে সুশাসনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, সেটা অবশ্যই আমাকে জানতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা একজন ছাত্রছাত্রীর ভূমিকা কি হতে পারে? যেমন ছাত্রছাত্রীরা সমাজে বসবাস করে, সেখানে তারা রাষ্ট্রের আইন মানবে, জনগণকে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল করবে, মানুষের সমতা বিধান নিশ্চিত করবে। তারপর হচ্ছে যে রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করবে এবং জনগণকেও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনী শিক্ষা দিয়ে থাকবে। তারপর হচ্ছে যে রাষ্ট্রের কোনো ক্ষতি করবে না, রাষ্ট্রের সেবা করবে, নিজে সুশিক্ষিত হবে
এবং নিজে শিক্ষা গ্রহণ করে তার সন্তানদেরকেও সুশিক্ষিত করে তুলবে এবং জাতীয় সম্পদ, সরকারি সম্পদ রক্ষার জন্য এগিয়ে আসবে। নিজেও দুর্নীতি করবে না, অপরজনকেও দুর্নীতি থেকে নিরুৎসাহিত করবে। তাহলে ছাত্রছাত্রী হিসেবে আমাদেরকেও সুশাসন প্রতিষ্ঠায় কিছু করণীয় রয়েছে। এভাবে যদি প্রতিটি নাগরিক, প্রতিটি ছাত্রছাত্রী গ্রামে, নিজের বাড়িতে, নিজে দেশে যদি এভাবে যদি তাদের আচার আচরণগুলো সঠিকভাবে যদি প্রযুক্ত করতে পারে, তবে আমাদের দেশে অবশ্যই সুশাসন কার্যকরী হতে বাধ্য। আবার সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কি করণীয় রয়েছে? সরকারের করণীয়, সরকার, বাংলাদেশের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে। সরকার যদি জনগণের মৌলিক অধিকারগুলো সঠিকভাবে জনগণকে ভোগ করতে দেয়, তবে জনগণ সুশাসনের সুফল ভোগ করতে পারবে। মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সরকারকে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ ভিন্ন মতাবলম্বী লোক থাকলেও তাদের কথা শুনতে হবে এবং তারা যদি আইনের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, সুশাসনের পক্ষে কথা বলে, সরকারকে সেগুলো অবশ্যই শুনতে হবে। তারপর হচ্ছে যে জনমতামত, সরকারকে জনগণের মতামতের উপর ভিত্তি করে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ জনমত হচ্ছে যে গণতন্ত্রের প্রহরী, জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই জন্য জনমতকে অবশ্যই কি করতে হবে, তাদেরকে করতে হবে জনমত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান, যেমন দেশের মধ্যে আমাদের দেশে একটা রোহিঙ্গা সমস্যা দেখা দিয়েছে। আজকে আমাদের দেশে 13 লক্ষ রোহিঙ্গা আমাদের বিরাট একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকার যদি এক্ষেত্রে জনগণের সাথে, বিরোধী দলগুলোর সাথে এবং সবার সাথে যদি মিলেমিশে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারে, তবে আমার মনে হয় এই রোহিঙ্গা সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। এভাবে যদি রোহিঙ্গা যদি আমাদের দেশে যদি বছরের পর বছর থেকে যায়, আমাদের অর্থনীতি, আমাদের পরিবেশ, আমাদের আজকের সমাজ ব্যবস্থা সবকিছু কেমন জানি উলটপালট হয়ে যেতে পারে। সেজন্য সরকারকে সবার সাথে মতামতের ভিত্তিতে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। বিচার বিভাগ যাতে করে অন্যান্য দুটি বিভাগ থেকে পৃথক থাকতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, যাতে করে জনগণ সঠিক বিচার পায়। এখানে ধনী গরিব কোনো ব্যাপারে থাকবে না, সকলে যেন সমান বিচার পায়, আইনের প্রতি সকলে শ্রদ্ধাশীল হয়, সম্মানিত হয়, সেই জন্য সরকারকে এই ব্যবস্থাও করতে হবে। তারপর হচ্ছে যে সহিংসতা পরিহার, সরকারকে কখনো সহিংস হতে দেওয়া যাবে না। সরকারকে জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, সরকারি দলের সাথে, সরকারের লোকের সাথে, বিরোধী দলগুলোর সাথে কি করতে হবে, সুসম্পর্ক স্থাপন করতে হবে, তবে এই দেশে সুশাসন কায়েম করতে বাধ্য হয়েছে। দারিদ্র দূরীকরণ, সরকার একটা বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র সীমার নিচে রেখে কখনো দেশে সুশাসন কায়েম করতে বাধ্য নয়। কারণ ক্ষুধার জ্বালা সবাই চিনে, ক্ষুধার রাজ্যে পৃথিবী বদ্ধময়। সেজন্য দেশে যদি সুশাসন সুন্দরভাবে প্রযুক্ত করতে হয়, জনগণের দারিদ্র সীমাকে অবশ্যই নির্মূলের ব্যবস্থা করতে হবে, তবে আমরা বলতে পারবো একটা দেশের সুশাসন কায়েম হতে বাধ্য। তারপর দেখা যায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। আর গণতন্ত্রের একটা নীতি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, এবং নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে যাতে করে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং যদি কোন দল নির্বাচনে হেরে যায়, অপর দলকে তাকে শান্তিপূর্ণভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করার নীতিও প্রয়োগ করতে হবে। তখন জনগণ সুশাসনের সুফল পেতে পারে। তারপর হচ্ছে যে দক্ষ জনশক্তি। আমরা জানি একটা দেশের শ্রম শক্তি যদি দক্ষ না হয়, তবে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু নাজুক অবস্থা হয়ে যেতে পারে। বিশাল জনগোষ্ঠীকে অদক্ষ রেখে সরকার কখনো দেশের উন্নতি আশা করতে পারবে না। সেই জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে, জনগণকে এমন ভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে করে তারা নিজেরা কিছু করে স্বাবলম্বী হয়ে যেতে পারে।
এইভাবে যদি কোনো সরকার দেশের প্রশাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত করে তবে আমরা বলতে পারবো অবশ্যই সে দেশের শাসন ব্যবস্থা সুশাসন। কারণ দেশের শাসন ব্যবস্থায় যে শাসন ব্যবস্থায় সুশাসনের অভাব দেখা যায় সেই শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা থাকে না, সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না, দেশের দুর্নীতি ছড়িয়ে পড়ে, তারপর হচ্ছে প্রশাসন হয়ে যায় জনবিমুখ হয়ে যায়। সেই জন্য সরকার প্রশাসনের সুশাসন নিশ্চিত করার জন্য এই সমস্ত পদ্ধতিগুলোকে অবশ্যই পালন করতে হতে পারে। এবার আমরা বলতে পারি, আবার আমাদের এই আলোচনা থেকে আমরা আলোচনা করতে পারি সুশাসন কি, সুশাসনের ইংরেজি কি। আমরা বলছি সুশাসনের ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। আর সুশাসন কি, আমরা বলছি যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণ অংশগ্রহণ, প্রচার মাধ্যমে স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, আইন শাসন এবং সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হয়, সেই শাসন ব্যবস্থাকে আমরা বলতে পারবো সুশাসন। যদি বলা হয় সুশাসনের দুটি বড় অন্তরায় কি, সুশাসনের দুটি বড় অন্তরায় আছে দুর্নীতি, স্বজনপ্রীতি। দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণ। আর আমরা যদি বলি সুশাসনের পথে প্রধান অন্তরায়, আবার বলছি দুর্নীতি এবং স্বজনপ্রীতি। তারপরে জবাবদিহিতা কি, জবাবদিহিতা যদি বলা হয় যে কোনো কাজ করার বিনিময়ে সরকার যে আইনসভার কাছে যে জবাবদিহি করতে বাধ্য তাকে আমরা বলি জবাবদিহিতা। অর্থাৎ কোনো কিছু করার পরে যা তাকে করিয়ে দিতে হবে সেটাকে আমরা বলবো জবাবদিহিতা। এইভাবে যদি আমরা অধ্যায়গুলোকে স্বচ্ছতা কি, আইনসভা কি, জবাবদিহিতা কি, দুর্নীতি কি, সমতা কি, জনকল্যাণ কি, এগুলো যদি ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমার মনে হয় পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় অধ্যায় সুশাসন পাঠটি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো এবং পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আশা করি ছাত্রছাত্রীরা সবাই এই সুশাসনের অধ্যায়টি ভালোভাবে বুঝবা, আবার ভালোভাবে ক্লাসগুলো দেখবে, যাতে করে এইখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সহজভাবে উপস্থাপন করতে পারো, লিখতে পারো। আর এই করোনা কালে আমি তোমাদেরকে একটা অনুরোধ করছি, তোমরা বাইরে বের হবে না অযথা, এবং করোনার যে সামাজিক দূরত্ব, যে স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করছে, এগুলো সুন্দরভাবে পালন করবে আর বাড়িতে বসে সুন্দরভাবে পাঠ অনুশীলন করবে। কারণ সরকার যে কোনো মুহূর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তোমাদের ক্লাস সমূহ যথারীতি আরম্ভ হয়ে যাবে। সেজন্য তোমরা এখন থেকে 1 মিনিট সময় নষ্ট না করে, বাইরে অযথা ঘোরাফেরা না করে পাঠে মনোনিবেশ করো এবং করোনা যে বিস্তার রোধে তোমাদের ছাত্রছাত্রীর জন্য ভূমিকা রয়েছে, সেজন্য সবাইকে সচেতন করাও তোমাদের বড় দায়িত্ব। আজকে আমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।